আসসালামু আলাইকুম বন্ধুরা। 14 আগস্ট 2005 গ্রিসের রাজধানী এথেন্সের আকাশে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর অতিথি উড়ে বেড়াচ্ছিল। মাটি থেকে প্রায় 10,000 মিটার উপরে নীরব একটি যাত্রীবাহী বিমান কোনো যোগাযোগ ছাড়াই কেবল ঘুরে বেড়াচ্ছিল। এখানে দুশ্চিন্তার বিষয় হল, গত 2 ঘণ্টা ধরে এই বিমানটি কন্ট্রোল টাওয়ারের কোনো বার্তার জবাব দিচ্ছিল না। এথেন্সের আকাশে যেন এক আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ হয়তো এটা টেররিস্ট অ্যাটাক অথবা হাইজ্যাকের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। এই আতঙ্কের কারণে গ্রিক বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে তাদের ফাইটার জেট এর পিছনে নামিয়ে দেয়। যখন ফাইটার জেট বিমানের কাছে পৌঁছায়, তারা বাইরে থেকে স্পষ্ট দেখতে পারে যে বিমানের ভেতরে সম্পূর্ণ নীরবতা, সমস্ত যাত্রীরা বসে আছেন কিন্তু কারো কোনো নড়াচড়া নেই, আর ককপিটেও কেউ ছিল না। ইতিমধ্যে ফাইটার জেট F-16 এর পাইলট সেই বিমানের ককপিটে একজন ব্যক্তিকে দেখতে পান, যে দেখতে পাইলটের মতো ছিল না। সে ককপিটে এমনভাবে ঘুরে বেড়াচ্ছিল যেন সে কিছু খুঁজছে অথবা কিছু বোঝার চেষ্টা করছে। পরের মুহূর্তেই বিমানটি হঠাৎ একদিকে বেঁকে যায় এবং দ্রুত নিচে নামতে শুরু করে, এবং কয়েক মিনিট পরেই বিমানটি এথেন্সের উত্তর পাহাড়ের সাথে ক্র্যাশ হয়। এই দুর্ঘটনায় মোট 121 জন যাত্রী এবং ক্রু সদস্য সবাই নিহত হন। এই ফ্লাইটের বড় প্রশ্ন হল, কেন বিমানের ভেতরে কোনো নড়াচড়া ছিল না, বিমানের পাইলট এবং ক্রু সদস্যরা কোথায় ছিল, এবং ক্র্যাশ হওয়ার আগে ককপিটে উপস্থিত ব্যক্তি কে ছিল? এটি ছিল ভুতুড়ে বিমান হেলিওস ফ্লাইট 522 এর রহস্যময় দুর্ঘটনা। পুরো বিস্তারিত জানব এই ভিডিওতে। দ্য মিস্টরির আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আশা করছি পুরো ভিডিওতে সাথে থাকবেন। বন্ধুরা, 2005 সালের 14 আগস্ট সকালে সাইপ্রাসের লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে 115 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্যরা হেলিওস ফ্লাইট 522-তে উঠেছিলেন। তাদের গন্তব্য ছিল চেক রিপাবলিকের প্রাগ শহর পর্যন্ত, কিন্তু এর মধ্যে তাদের এথেন্সে একটি স্টপ থাকবে। গ্রীষ্মকাল ছিল এবং বেশিরভাগ মানুষ সাইপ্রাস থেকে ছুটি কাটাতে যাচ্ছিল, যারা এথেন্সে অবতরণের কথা ছিল। এই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন খুবই অভিজ্ঞ পাইলট, তার 17,000 ঘণ্টারও বেশি বিমান উড়ানের অভিজ্ঞতা ছিল, এবং প্রথম অফিসারের বয়স 51 বছর এবং তিনি 7,500 ঘণ্টা উড়ানোর অভিজ্ঞতা ছিল। সাধারণত এই ধরনের দুর্ঘটনায় ক্রু সদস্যদের দক্ষতার উপর জোর দেওয়া হয়, কিন্তু এই ফ্লাইটের ক্ষেত্রে গল্পটি একটু ভিন্ন ছিল। এই 2 পাইলট ইতিমধ্যেই অনেক ফ্লাইটে একসাথে ছিলেন, আর ফার্স্ট অফিসার প্রায় ক্যাপ্টেনের চাপ এবং কঠোর আচরণের ব্যাপারে তার বন্ধুবান্ধব এবং পরিবারের কাছে অভিযোগ করতেন। বিমান সংস্থাটিও ইতিমধ্যেই এই সমস্যা সম্পর্কে অবগত ছিল। শুধু তাই নয়, প্রথম অফিসারের প্রশিক্ষণ রেকর্ডেও জানা গেছে যে তিনি চেকলিস্ট পদ্ধতিতে প্রায় ঝামেলায় পড়তেন। এটি এমন একটি বিষয় যা পরে এই দুর্ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে প্রমাণিত হয়েছিল। এই বিমানটি ছিল 7 বছর পুরনো বোয়িং 737-300 মডেলের। সকালের ঠান্ডা বাতাসে বিমানটি কোনো সমস্যা ছাড়াই লারনাকা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিমানটি 10,000 ফুট উপরে ওঠার সাথে সাথেই পাইলট নিকোসিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন এবং ক্যাপ্টেন 34,000 ফুট উচ্চতায় ওড়ার অনুমতি চান, এবং তাদেরকে অনুমতি দেওয়া হয়। কিন্তু বিমানটি 12,000 ফুট উচ্চতায় পৌঁছানোর সাথে সাথেই ককপিটে একটা অ্যালার্ম বাজতে শুরু করে। এই অ্যালার্মটি হল, যদি কোনো বিমান টেক অফ হওয়ার আগে বিমান টেক অফ কনফিগারেশনে কোনো সমস্যা হয়, তখন এই অ্যালার্মটি বাজে। এই কারণেই পাইলটরা অবাক হচ্ছিলেন যে কেন এখন এই অ্যালার্মটি বাজছে। 90 সেকেন্ড পর ক্যাপ্টেন তার বিমান সংস্থার অপারেশন সেন্টারে যোগাযোগ করেন এবং তাদের টেক অফ কনফিগারেশন সতর্কতা সম্পর্কে জানান। তারা আরও বলেন যে ভেন্টিলেশন কুলিং ফ্যানের লাইট বন্ধ হয়ে আছে, এবং আরও জিজ্ঞাসা করেন যে এর সার্কিট ব্রেকারগুলি কোথায়। মাটিতে থাকা ইঞ্জিনিয়াররা উত্তর দিলেন, ওই আলোগুলো নিভানোই থাকা উচিত, আর সার্কিট ব্রেকারটি ক্যাপ্টেনের সিটের পেছনে আছে। ইঞ্জিনিয়ার যখন ক্যাপ্টেনকে সমস্যাটি নিশ্চিত করতে বললেন, তখন ক্যাপ্টেন বললেন যে এটি বন্ধ নয়। পাইলটের এই উত্তর ইঞ্জিনিয়াররা মোটেও বুঝতে পারেননি। ইতিমধ্যে ইঞ্জিনিয়ারের একটা কথা মনে পড়ে। বিমান টেক অফ করার আগে এই ইঞ্জিনিয়ার বিমানের প্রেসার সিস্টেম পরীক্ষা করেছিলেন, কারণ এই সিস্টেমের কন্ট্রোল সেই কন্ট্রোলারের কাছাকাছি ছিল যার সম্পর্কে ক্যাপ্টেন বিভ্রান্তিকর উত্তর দিচ্ছিলেন। এই কারণেই ইঞ্জিনিয়ার ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলেন যে প্রেসারাইজেশন মোড অটোতে আছে নাকি ম্যানুয়ালে আছে। কিন্তু ক্যাপ্টেন উত্তর না দিয়ে আবার একই প্রশ্ন করেন যে সার্কিট ব্রেকারগুলো কোথায়। এই কথোপকথনের সময় বিমানের যাত্রীদের অক্সিজেন মাস্কগুলি ওপেন হয়ে যায়। কিছুক্ষণ পর হেলিওস গ্রাউন্ড অপারেশন টিমের বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সময় পর্যন্ত বিমানটি 34,000 ফুট উপরে পৌঁছে যায় এবং গ্রাউন্ড টিম বিমানের সাথে যোগাযোগ করা একদম অসম্ভব হয়ে যায়।
এখন হেলিওস অপারেশনস টিম নিকোসিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে এবং তাদের ফ্লাইট 522 এর সাথে যোগাযোগ করার চেষ্টা করতে বলে। পরবর্তী 5 মিনিট ধরে কন্ট্রোলার বিমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু বিমান থেকে কোনো সাড়া মেলেনি। তারপর কন্ট্রোলার ফ্লাইট 522 এর কাছাকাছি আরেকটি বিমানের সাথে যোগাযোগ করে এবং তাদের ফ্লাইট 522 এর সাথে যোগাযোগ করার চেষ্টা করতে বলে, কিন্তু এই পদ্ধতিটিও ব্যর্থ হয়। ইতিমধ্যে এই ফ্লাইট 522 কোনো অনুমতি ছাড়াই গ্রিক আকাশসীমায় প্রবেশ করে। নিকোসিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ফ্লাইট 522 এর সাথে ইমার্জেন্সি ফ্রিকোয়েন্সিতে যোগাযোগ করার চেষ্টা করে, তবুও কিন্তু কোনো সাড়া মেলেনি। তারপর তারা গ্রিসের এথেন্স এটিসির সাথে যোগাযোগ করে এবং জিজ্ঞাসা করে যে ফ্লাইট 522 এর সাথে তাদের কোনো যোগাযোগ হয়েছে কিনা। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের রেডিও কলেও বিমান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এখন এখানে দুটি সম্ভাবনা ছিল, হয় ফ্লাইট 522 এর রেডিও ট্রান্সমিশনে কোনো সমস্যা হয়েছে, যার কারণে তারা রেডিও কল শুনতে পায়, কিন্তু তাদের উত্তরগুলি রিটার্ন এটিসির কাছে আসে না, অথবা প্লেন হাইজ্যাক হয়েছে এবং উভয় পাইলটকেই জিম্মি করা হয়েছে, তাই তারা রেডিও কলের কোনো জবাব দিতে পারছে না। প্রথম সম্ভাবনাটি মাথায় রেখে এথেন্স এটিসি বিমানটিকে ল্যান্ডিং করার অনুমতি দেয়, কিন্তু অনুমতি মেসেজ পেয়েও ফ্লাইট 522 ল্যান্ডিং করার কোনো উত্তর দেয়নি। 20 বারেরও বেশি যোগাযোগ করার পরেও যখন বিমান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, তখন অ্যাথেন্স এটিসি গ্রিক বিমান বাহিনীর সাথে যোগাযোগ করে। গ্রিক বিমান বাহিনীকে জানানো হয় যে ফ্লাইট 522 অনুমতি ছাড়াই আকাশসীমায় প্রবেশ করেছে এবং কোনো রেডিও কলের উত্তর দিচ্ছে না। গ্রিক বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে দুটি F-16 ফাইটার জেট বিমানের কাছে পাঠায়। এখন পর্যন্ত ফ্লাইট 522 অটোপাইলটে ছিল, এথেন্স বিমান বন্দর পর্যন্ত অটোপাইলট রুট সেট করা ছিল। বিমানের অটোপাইলট সেটিং ফলো করে বিমান এথেন্স বিমান বন্দর পর্যন্ত পৌঁছায়, কিন্তু পরবর্তী কোনো কমান্ড অ্যাপ্রোচ না পেয়ে অটোপাইলট বিমান বন্দরের 34,000 ফুট ওপরে বিমানটিকে শুধু গোল গোল ঘোরাতে থাকে। সকাল 7:37 ফ্লাইট 522 এথেন্স বিমানবন্দরে একটি হোল্ডিং প্যাটার্ন তৈরি করে। হোল্ডিং প্যাটার্ন হল সেই প্যাটার্ন যেখানে বিমান এসে বিমানবন্দরের চারপাশে ঘুরতে থাকে এবং এটিসি থেকে অনুমতি পাওয়ার পর এটি ল্যান্ড করে। কিন্তু এই বিমান যখন হোল্ডিং প্যাটার্নের ষষ্ঠ রাউন্ডে ছিল এবং তখনও ল্যান্ড করছিল না, তখন ফাইটার জেট এই বিমানটিকে ইন্টারসেপ্ট করে। ঠিক সকাল 8:30 ফাইটার জেট পাইলটদের মধ্যে প্রথম একজন খুবই আশ্চর্যজনক রিপোর্ট দিলেন। তিনি বলেন ফ্লাইট 522 এর ককপিটে কেউ ছিল না এবং তিনি যাত্রী কেবিনের ভেতরে দেখেন আলো। এই কেবিনটি স্পষ্ট দেখা যাচ্ছে, যাত্রীরা অক্সিজেন মাস্ক পরা অবস্থায় তাদের সিটে বসা, মনে হচ্ছে সবাই অজ্ঞান অবস্থায় আছে। যখন বিমান তার হোল্ডিং প্যাটার্নের 10তম রাউন্ড ঘুরছিল, সেই সময় ফাইটার জেটের দ্বিতীয় পাইলট রিপোর্ট করেন তিনি ককপিটে একজন মানুষ দেখতে পাচ্ছেন, কিন্তু সে পাইলট নয়। হালকা নীল রঙের শার্ট এবং কালো ভেস্ট পরা একজন লোক চকোলেট জ্যাকেট পরেছিল। সে ককপিটে ঢুকে ক্যাপ্টেনের সিটে বসল এবং হেডফোন কানে লাগিয়ে তার সামনের প্যানেলে হাত রাখে। ফাইটার জেটের পাইলটরা ককপিটে থাকা সেই ব্যক্তিদেরকে হাতের ইশারা করেন যার উপর সে হাত তুলে উত্তরও দিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর বিমানের বাম ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়, এরপর বিমানটি বাম দিকে ঝুঁকে নিচে নামতে শুরু করে। সকাল 8:45 বিমান হালকা ডানে বামে মোড় নিতে থাকে এবং ডান পাশের ইঞ্জিনও বন্ধ হয়ে যায় এবং প্রায় 4 মিনিট পর এটি উত্তর পশ্চিমের পাহাড়ের সাথে ধাক্কা খায়। দুর্ঘটনার পরপরই এথেন্সের তদন্তকারীরা কাজ শুরু করেন এবং এই বিমানের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করেন। দুর্ঘটনার আগের রাতে মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বিমানের পরীক্ষা করছিলেন। এই পরীক্ষার সময় তিনি ওভারহেড প্যানেলের অটো প্রেশারাইজেশন মোডটি অটো থেকে সরিয়ে ম্যানুয়াল অবস্থানে রেখেছিলেন, কিন্তু কাজ শেষ করার পর তিনি ফেরত অটো মোডে আনতে ভুলে যান। প্রেশারাইজেশন ম্যানুয়াল অবস্থাতেই রয়ে যায়। যখন বিমানটি 34,000 ফুট উচ্চতায় উঠছিল, তখন প্রেশারাইজেশন ম্যানুয়াল অবস্থানে থাকার কারণে ভেতরে অক্সিজেনের প্রেশার কমতে শুরু করে। এমন অবস্থায় মানুষের মস্তিষ্ক সর্বোচ্চ 10 মিনিট কাজ করতে পারে এবং এই অবস্থাকে বলা হয় হাইপোক্সিয়া, অর্থাৎ অক্সিজেনের অভাব। এর প্রথম প্রভাব মস্তিষ্কের উপর পড়ে, যার ফলে মাথায় বিভ্রান্তি সৃষ্টি হয়, চিন্তা ভাবনা করার ক্ষমতার অভাব দেখা দিতে পারে এবং শেষ পর্যন্ত ব্যক্তি প্রথমে অজ্ঞান হয়, তারপর মৃত্যু হয়। কিন্তু এখানে বিমান টেক অফ করার আগে পাইলটরা বিমানের এই প্রেশারাইজেশন সুইচটি পরীক্ষা করা উচিত ছিল, কিন্তু হয়তো তারা মনোযোগ দেয়নি, কারণ সাধারণত সেই সুইচটি সব সময় অটো মোডেই থাকে। যেভাবে ভিডিওর শুরুতেই বলেছিলাম, টেক অফ করার পর বিমানের ভিতরে অ্যালার্ম বাজতে শুরু করে,
কিন্তু পাইলটদের মনোযোগ টেক অফ কনফিগারেশনের দিকে চলে যায়, প্রেশার সিস্টেমও চেক করতে হবে এটা তারা ভুলে যান। ইতিমধ্যে বিমানে অক্সিজেন মাস্ক ডিপ্লয় হয় এবং ককপিটে অক্সিজেনের আলো জ্বলে ওঠে। কিন্তু হাইপোক্সিয়ার প্রাথমিক প্রভাবের কারণে হয়তো পাইলটরা এই বিষয়েও কোনো মনোযোগ দিতে পারেননি। ঠিক এই সময়টাতেই ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার অজ্ঞান হয়ে পড়েন। অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ার ফলে যাত্রী এবং ক্রুদের হয়তো ঘুমের মধ্যেই মৃত্যু হয়। এখন প্রশ্ন উঠছে যে ককপিটে থাকা সেই ব্যক্তি কে ছিলেন যিনি অজ্ঞান হওয়ার 2 ঘণ্টা পরে সেখানে পৌঁছেছিলেন। তদন্তে জানা যায় যে তিনি ছিলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আন্দ্রেয়াস প্রোড্রামো, যার বাণিজ্যিক পাইলট লাইসেন্সও ছিল, কিন্তু তিনি 737-এর মতো বিমান ওড়ানোর যোগ্য ছিলেন না। ককপিট ভয়েস রেকর্ডার থেকে জানা যায় যে প্রথম ইঞ্জিন বন্ধ হওয়ার পর প্রোড্রামো মে-ডে কল করার চেষ্টাও করেছিলেন, কিন্তু ভুলবশত তিনি ট্রান্সমিট বাটনটি টিপতে ভুলে গিয়েছিলেন। তদন্ত বোর্ড তদন্ত করে যে আন্দ্রেয়াস প্রোড্রোমোর বিমান উড়ানের দক্ষতা বোয়িং 737 নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট ছিল না, বিশেষ করে তখন যখন বিমানের ফিউল শেষ হয়ে ইঞ্জিন ফেইল হয়ে গেছে। আর যদিও সে কোনোভাবে বিমানটি ল্যান্ড করেও ফেলতে পারত, তারপরও দীর্ঘ সময় ধরে হাইপোক্সিয়ার কারণে ব্রেইনে ইররিভার্সেবল ড্যামেজ হয় এবং এই কারণে যাত্রী এবং ক্রুদের বেঁচে থাকা অসম্ভব ছিল। পরবর্তীতে তদন্তকারী দল দেখতে পারেন যে বিমানের ভিতরের এক্সট্রা 4টি অক্সিজেন ট্যাঙ্কের মধ্যে 3টি ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। এটি প্রমাণ করে যে প্রোড্রামো এবং সম্ভবত আরও 2 জন কেবিন ক্রু সদস্য এই সিলিন্ডারগুলি ব্যবহার করেছিলেন, যার ফলে অন্যান্য যাত্রীদের তুলনায় তারা অতিরিক্ত সময় পর্যন্ত সজ্ঞানে ছিলেন। 121 জন যাত্রী ঘুমের মধ্যেই মৃত্যু হয়। এমন দুঃখজনক ঘটনা ঘটার পর এভিয়েশন ইন্ডাস্ট্রি অনেক নতুন কিছু শিখেছে এবং অনেক নতুন SOP তৈরি করা হয়েছে, যেখানে বোয়িং পাইলটদের প্রশিক্ষণ বৃদ্ধি করানো হয় এবং অ্যালার্ম সতর্কতার পার্থক্য বোঝার ট্রেনিং দেওয়া হয়, যার ফলে এমন দুর্ঘটনা আর কখনো ঘটেনি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।